আজ আমরা শিখব সেন্টেন্স অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, বাক্য এবং তার শ্রেণী বিভাগ। চলো শুরু করা যাক। সেন্টেন্স সেন্টেন্স মানে বাক্য। ভালো করে লক্ষ্য করবে। নাম্বার 1, আই গো টু স্কুল। নাম্বার 2, আর ইউ হ্যাপি। নাম্বার 3, মে ইউ শাইন লাইক। নাম্বার 4, ক্লোজ দ্য উইন্ডো। Number 5, what beautiful day. কোনগুলো বাক্য এবং কোনগুলো বাক্য নয়? সব থেকে বড় প্রশ্ন হলো কেন কেন বাক্য এবং কেন বাক্য নয়? চলো চেক করে দেখি। আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই, সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছি, কমপ্লিট মিনিং। ওয়ার্ড অর্ডার প্রপার, ওয়ার্ড অর্ডার। পাংচুয়েশন মার্কস বসানো হয়েছে, কারেক্ট পাংচুয়েশন। So it is correct and it is a sentence. Number 2, are you happy? তুমি কি সুখী? বাক্যটার অর্থ সম্পূর্ণ, তাহলে কমপ্লিট মিনিং। বাক্যের ওয়ার্ড অর্ডার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। স্ট্রাকচার আর ইউ হ্যাপি, কোশ্চেন স্ট্রাকচার রাইট, কারেক্ট ওয়ার্ড অর্ডার। পাংচুয়েশন মার্ক ওকে। Interrogative sentence ends with the sign of interrogation. That means proper punctuation. তাহলে এটা কি সেন্টেন্স? হ্যাঁ, it is a sentence and it is correct. Number 3, may you shine like. এখানে পাশাপাশি বসানো শব্দগুলো সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে কি? না, ইনকমপ্লিট মিনিং। ইনকমপ্লিট মিনিং। ওয়ার্ড স্ট্রাকচার কি প্রপার আছে? না, প্রিপোজিশন ইজ মিসিং। ইজ মিসিং। কোথায় প্রিপোজিশন বসতো? এখানে, ইন লাইফ। পাংচুয়েশন কি সঠিক আছে? না, শেষে ফুল স্টপ নেই, ইনকারেক্ট পাংচুয়েশন। ইনকারেক্ট পাংচুয়েশন। তাহলে কি এখানে ফুল স্টপ বসতো, তাহলেই সেটা সেন্টেন্স হবে। তাহলে সঠিক সেন্টেন্সটা কি হতো? মে ইউ শাইন ইন লাইফ এবং পরে ফুল স্টপ বসতো। তাহলে এটা অ্যাকচুয়ালি মুছে দিলাম, যেটা প্রথমে লিখেছিলাম কি মে ইউ শাইন লাইফ, এটা ইনকারেক্ট and this is not a sentence. Number 4, close the window. পাশাপাশি যে শব্দগুলো আছে সেই শব্দগুলো সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে কি? হ্যাঁ, সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে, কমপ্লিট মিনিং। কমপ্লিট মিনিং।
ওয়ার্ড অর্ডার সঠিক আছে কি? হ্যাঁ, প্রপার ওয়ার্ড অর্ডার। পাংচুয়েশন ঠিক আছে কি? হ্যাঁ, ঠিক আছে, প্রপার পাংচুয়েশন। তাহলে এটা কি সেন্টেন্স? অবশ্যই এটা একটা সেন্টেন্স। দিস ইজ আ সেন্টেন্স। Actually, this is an imperative sentence. Imperative sentence starts with verb. ভার্ব দিয়ে শুরু হয়। এখানে সাবজেক্ট ইউ সবসময় উজ্জ্বল থাকে, লিখতে হয় না ইউ। নাম্বার 5, হোয়াট বিউটিফুল ডে সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে কি? না, ইনকমপ্লিট মিনিং। প্রপার ওয়ার্ড অর্ডার কি মেইনটেইন হয়েছে? নো। আর্টিকেল এ ইজ মিসিং। প্রপার পাংচুয়েশন কি মেইনটেইন হয়েছে? না, ইনকারেক্ট পাংচুয়েশন। তাহলে এটা কি সেন্টেন্স? না, এটা সেন্টেন্স নয়। এটাকে সঠিক সেন্টেন্স হতে হলে কি করতে হবে? হোয়াট আ বিউটিফুল ডে, এবং তারপর সাইন অফ এক্সক্লামেশন দিতে হবে, কারণ এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। তাহলে আমরা এখানে কি শিখলাম? কিভাবে আমরা একটা সঠিক বাক্যকে চিহ্নিত করব। এ কারেক্ট সেন্টেন্স মাস্ট হ্যাভ নাম্বার 1, কমপ্লিট মিনিং, সম্পূর্ণ অর্থ। নাম্বার 2, কারেক্ট ওয়ার্ড অর্ডার। নাম্বার 3, প্রপার পাংচুয়েশন। এই তিনটা জিনিস যদি একটা বাক্য মেইনটেইন করে, তাহলেই শুধুমাত্র সেটাকে বাক্য বলা যাবে। আর যদি মেইনটেইন না করে, তাহলে সেটাকে আমরা কখনোই বাক্য বলতে পারবো না। তাহলে বাক্য কাকে বলে আমরা নিজেরাই বের করার চেষ্টা করি। কতগুলো শব্দ যখন পাশাপাশি বসে, এখানে শব্দগুলো আই একটা শব্দ, গো একটা শব্দ, টু একটা শব্দ, স্কুল একটা শব্দ, এই কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, কমপ্লিট মিনিং, এবং কারেক্ট ওয়ার্ড অর্ডার মেইনটেইন করে, আর কি মেইনটেইন করতে হবে? প্রপার পাংচুয়েশন মেইনটেইন করে, তখন তাকে বলা হবে বাক্য। সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক্স কমপ্লিট সেন্স। এখন আমরা শিখব ভার্বলেস সেন্টেন্স, ক্রিয়াহীন বাক্য। ভার্বলেস সেন্টেন্স মানে হচ্ছে ক্রিয়াহীন বাক্য। নাম্বার 1, হোয়াট ইজ ইয়োর নেম? নেম প্লিজ। নাম্বার 2, শো মি ইয়োর টিকিট। টিকিট প্লিজ। নেম প্লিজ এবং টিকিট প্লিজ, এখানে কোনো ভার্ব নেই, কিন্তু অর্থ সম্পূর্ণ, কমপ্লিট মিনিং। কারণ কি?
সিচুয়েশন ইজ ক্লিয়ার, সিচুয়েশন ইজ ক্লিয়ার হেয়ার। এখানে পরিস্থিতি একেবারেই পরিষ্কার, সেই জন্য পরিস্থিতির উপর ডিপেন্ড করে, সিচুয়েশন বা কনটেক্সটের উপর ডিপেন্ড করে সেন্টেন্স ভার্বলেস হতে পারে। ভালো করে লক্ষ্য করো, ওয়ান ওয়ার্ড সেন্টেন্স, এক শব্দের বাক্য। নাম্বার ওয়ান, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক? উত্তরটা কি হবে? নো অর ইয়েস। নাম্বার টু, হ্যাজ হি গন? উত্তরটা কি হবে? ইয়েস অর নো। নাম্বার থ্রি, ইজ শি ইন? উত্তরটা কি হবে? ইয়েস অর নো। নো, ইয়েস, ইয়েস, নো, ইয়েস, নো, একটা শব্দ। এখন প্রশ্ন হলো, ক্যান ওয়ান ওয়ার্ড বি আ সেন্টেন্স? একটা শব্দ কি কখনো বাক্য হতে পারে? হ্যাঁ, একটা শব্দ বাক্য হতে পারে যদি কনটেক্সট বা সিচুয়েশন ক্লিয়ার থাকে। এখানে কনটেক্সট বা সিচুয়েশন ইজ ক্লিয়ার। ওয়ান ওয়ার্ড সেন্টেন্সের আর কয়েকটা এক্সাম্পলস দেখি। স্টপ, ওয়েট, সার্টেনলি, ইম্পসিবল, এটসেট্রা। তাহলে বাক্যের সঠিক সংজ্ঞা কি হবে? এর আগে আমি বলেছিলাম, আ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক্স আ কমপ্লিট সেন্স। বাক্য হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি যা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। কিন্তু পরে দেখা গেল ওয়ান ওয়ার্ড বা একটি শব্দেও বাক্য হয়, ক্রিয়াহীন বাক্য হয়। তাহলে নতুন করে এই বাক্যের সংজ্ঞা কি হবে? নতুন করে বাক্যের সংজ্ঞা হবে, আ সেন্টেন্স ইজ আ ওয়ার্ড or a group of words which makes a complete sense in a particular situation or context. তাহলে কি বললাম? বাক্য হলো একটি বা একাধিক শব্দ সমষ্টি যা একটা নির্দিষ্ট পরিস্থিতিতে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। এটা হচ্ছে বাক্যের সঠিক ধারণা। চলো খুব সহজেই সেন্টেন্স এর ক্লাসিফিকেশন বুঝে নিই। ভালো করে লক্ষ্য করবে, সেন্টেন্স, স্ট্রাকচার মানে হচ্ছে গঠন হিসাবে যে শ্রেণীবিভাগ, তাকে বলা হচ্ছে স্ট্রাকচার বা স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন। আর হচ্ছে ফাংশন, কাজ হিসাবে শ্রেণীবিভাগ, কাজ হিসাবে। স্ট্রাকচার হিসাবে সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়। নাম্বার ওয়ান, সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। নাম্বার টু, কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। নাম্বার থ্রি, কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। এই তিন ধরনের বাক্য ক্লজ এর উপর নির্ভরশীল। ক্লজ
জয়েনিং করতে এই ক্লজ আমাদেরকে অবশ্যই শিখতে হবে। এই ক্লজ আবার 3 ভাগে বিভক্ত। নাম্বার 1 প্রিন্সিপাল ক্লজ, নাম্বার 2 সাবঅর্ডিনেট ক্লজ, নাম্বার 3 কোঅর্ডিনেট ক্লজ। এখন এই সাবঅর্ডিনেট ক্লজকে আবার 3 ভাগে ভাগ করা যায়। কি কি? নাম্বার 1 নাউন বা নমিনাল ক্লজ, নাম্বার 2 অ্যাডজেক্টিভ ক্লজ, নাম্বার 3 অ্যাডভার্ব ক্লজ। যাই হোক, এই ক্লজ এবং সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স আমরা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা জানব ফাংশন হিসাবে বা কাজ হিসাবে বাক্যের শ্রেণী বিভাগ। কাজ হিসাবে বাক্যকে 5 ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে বাংলায় বলা হয় বিবৃতিমূলক বাক্য। নাম্বার 2 ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। নাম্বার 3 ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য। নাম্বার 4 এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। নাম্বার 5 অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। আজকে এই 5 ধরনের বাক্য সম্পর্কে আমরা বিশদে আলোচনা করব। চলো শুরু করা যাক। অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য। ভালো করে লক্ষ্য করবে এক্সাম্পলগুলো। নাম্বার 1 আই গো টু স্কুল। নাম্বার 2 উই ডিড ইট। নাম্বার 3 ইউ আর প্লেয়িং ক্রিকেট। Number 4 she does not like tea. Number 5 they have solved the sums. I go to school. আমি বিদ্যালয়ে যাই। We did it. আমরা এটা করেছিলাম। You are playing cricket. তুমি ক্রিকেট খেলছো। She does not like tea. সে চা পছন্দ করে না। They have solved the sums. তারা অঙ্কগুলির সমাধান করেছে। এখন প্রত্যেকটা সেন্টেন্সের মাধ্যমে কিছু না কিছু বর্ণনা করা হয়েছে। সেই জন্যই তো এই বাক্যকে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে বর্ণনামূলক বাক্য বলা হয়। A sentence which asserts, describes, states something is called an assertive sentence. তাহলে এই সেন্টেন্সের বাক্যগুলোর স্ট্রাকচার কেমন হয়? সাবজেক্ট প্লাস ভার্ব। ভার্ব বলতে টু বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু, ডাস নেগেটিভ করার সময় লাগবে, এবং পাস্ট ইনডিফিনিটে ডিড নেগেটিভ
বা কোশ্চেন করার সময় লাগবে, প্লাস অবজেক্ট বা আদার্স। প্রত্যেকটা সেন্টেন্সেই যে অবজেক্ট থাকবে এমনটা নয়, অনেক অনেক সেন্টেন্সেই অবজেক্ট না থাকলে কমপ্লিমেন্ট থাকবে, অ্যাডভার্বিয়াল থাকবে, প্রিপোজিশন থাকবে, এই ধরনের। চলো এবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করি। ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য। এখন এই বাক্যগুলোকে, অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্যগুলোকেই আমরা প্রশ্নবোধক বাক্যে বা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব। ডু আই গো টু স্কুল? আমি কি বিদ্যালয়ে যাই? নাম্বার 2, উই ডিড ইট? ডিড উই ডু ইট? নাম্বার 3, উই আর প্লেইং ক্রিকেট? আর উই না আর ইউ প্লেইং ক্রিকেট? নাম্বার 4, does not she like tea? Number 5, they have solved the sums. Have they solved the sums? এখন একটা জিনিস পর্যবেক্ষণ করো, অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? এখানে দেখো, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই, সাবজেক্টের পরে ভার্ব বসানো হয়েছে। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমে কি বসানো হয়েছে? ভার্ব। ডু, ডিড, আর, ডাজ, হ্যাভ। তাহলে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স এর স্ট্রাকচার কি হবে? ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস আদার্স, অবজেক্ট অর আদার্স। আর শেষ হবে বাক্যটা সাইন অফ ইন্টারোগেশন দিয়ে। এই বাক্যগুলো সবগুলো হচ্ছে ইয়েস নো, ইয়েস নো কোশ্চেন। আর এক ধরনের কোশ্চেন আছে, সেটাকে আমরা বলি WH কোশ্চেন অথবা ইনফরমেটিভ কোশ্চেন। ইনফরমেটিভ বা WH কোশ্চেন। Questions. Number 1, where do you live in? Number 2, what is your name? Number 3, what are you thinking? Number 4, when will you return? তাহলে এই ইনফরমেটিভ বা WH কোশ্চেনস এর স্ট্রাকচার বা ফরমেশন কি হবে? একেবারেই সোজা। WH ওয়ার্ড প্রথমে বসানো হয়েছে, দেখো প্রত্যেক জায়গায়, হোয়ার, হোয়াট, হোয়েন, WH ওয়ার্ডস। তারপর কি বসানো হয়েছে? ডু,
is, are, will, that is verb, plus subject plus object or others and sign of interrogation. চলো এবার ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে জেনে নিই। ইম্পারেটিভ সেন্টেন্স এক্সাম্পলস গুলো ভালো করে লক্ষ্য করবে। নাম্বার 1, ক্লোজ দ্য ডোর। নাম্বার 2, do not run in the sun. Number 3, please give me a glass of water. Number 4, do it at once. Number 5, listen to me carefully. Number 1, close the door. দরজাটা বন্ধ করো। কি বোঝানো হচ্ছে? কোনো একটা অর্ডার করা হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে। তাহলে এটা কি ধরনের, কি বোঝানো হচ্ছে? অর্ডার, আদেশ, আদেশ দেওয়া হচ্ছে। ডু নট রান ইন দ্য সান, সূর্যের আলোয় যেও না। কি বলা হচ্ছে? অ্যাডভাইস, উপদেশ দেওয়া হচ্ছে, উপদেশ। প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। কি বোঝানো হচ্ছে? রিকোয়েস্ট, অনুরোধ। ডু ইট অ্যাট ওয়ান্স, অর্ডার, এটা এখনই করো, আদেশ। লিসেন টু মি কেয়ারফুলি, অ্যাডভাইস, উপদেশ। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে বলো তো? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ বা অনুরোধ করা হয় তাকেই ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এখন এই ইম্পারেটিভ সেন্টেন্স এর স্ট্রাকচার বা বাক্যের গঠন কেমন হয় লক্ষ্য করো। এখানে প্রত্যেকটি সেন্টেন্স শুরু হয়েছে ভার্ব দিয়ে। ক্লোজ ভার্ব, এখানে কোনো সাবজেক্ট নেই। ডু ভার্ব, কোনো সাবজেক্ট নেই। গিভ ভার্ব, কোনো সাবজেক্ট নেই। ডু ভার্ব, কোনো সাবজেক্ট নেই। লিসেন ভার্ব, কোনো সাবজেক্ট নেই। কারণ এই ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ইউ সবসময় উহ্য থাকে, এটা কখনো লিখতে হয় না। সাবজেক্ট ইউ সবসময় উহ্য থাকে, এটা মনে রাখবে। তাহলে সেন্টেন্সের স্ট্রাকচার কি হলো? ভার্ব প্লাস অবজেক্ট বা আদার্স। চলো এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে জেনে নিই। এক্সক্লামেটরি সেন্টেন্স মানে বিস্ময়সূচক বাক্য। উদাহরণগুলো ভালো করে লক্ষ্য করবে। Alas, I am ruined. Number 2, how happy you are. Number 3, hooray, we have won the match. Number 4, what a
বিউটিফুল ফ্লাওয়ার। ফার্স্ট সেন্টেন্স, এলাস আই অ্যাম রুইন্ড, হায় আমি ধ্বংস হয়ে গেলাম। সেকেন্ড সেন্টেন্স, হাউ হ্যাপি ইউ আর, তুমি কতই না সুখী। থার্ড সেন্টেন্স, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি না আনন্দ, আমরা ম্যাচটাতে জিতেছি। ফোর্থ সেন্টেন্স, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, ফুলটা কতই না সুন্দর। তাহলে এই বাক্যগুলোতে বক্তা তার নিজের আকস্মিক সুখ দুঃখ আনন্দ প্রকাশ করেছে। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা কাকে বলবো? যে সেন্টেন্সের মাধ্যমে আকস্মিকভাবে সুখ দুঃখ আনন্দ তিরস্কার প্রকাশ করা হয় তাকেই বিস্ময়সূচক বাক্য বা এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। এখন এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচার, জেনারেল স্ট্রাকচার কি হবে? ইমোশন or feeling of the speaker, বক্তার অনুভূতি, আকস্মিক যে অনুভূতি হবে সেটা প্রথমে, প্লাস ফরমেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। আর একটা জিনিস মনে রাখবে, সাইন অফ এক্সক্লামেশন কখনো বাক্যের শেষে ব্যবহৃত হয়, আবার কখনো শুরুতেও ব্যবহার করা হয়। যেমন এলাস, হায়, এই ইন্টারজেকশনের পরে ব্যবহার করা হয়েছে। আবার হুররে, এই ইন্টারজেকশনের পরে ব্যবহার করা হয়েছে। এটা বাক্যের উপর নির্ভর করবে। চলো অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে জেনে নিই। অপটেটিভ সেন্টেন্স মানে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। উদাহরণগুলো লক্ষ্য করবে। নাম্বার 1, মে ইউ হ্যাপি ইন লাইফ। নাম্বার 2, মে গড bless you. Number 3, may you prosper in life. Number 4, may you live long. এখন বাক্যগুলো দেখো। মে ইউ হ্যাপি ইন লাইফ, তুমি জীবনে সুখী হও। এখানে প্রার্থনা করা হয়েছে মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন বা ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক। মে ইউ প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করো। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। এই বাক্যগুলোতে কি প্রকাশ পেয়েছে? উইশ অ্যান্ড প্রেয়ার, প্রার্থনা। তাহলে অপটেটিভ সেন্টেন্স আমরা কাকে বলবো? যে সেন্টেন্সের মাধ্যমে উইশ ইচ্ছা বা প্রার্থনা প্রেয়ার প্রকাশ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। এই অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন কি? প্রথমে দেখো এখানে মে বসানো হয়েছে, প্রত্যেকটা বাক্যের প্রথমেই মে বসানো হয়েছে।
মে, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে আদার্স। তাহলে স্ট্রাকচার কি হবে? মে প্লাস সাবজেক্ট প্লাস আদার্স। আদার্স এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একই ধারণা 5 ধরনের বাক্যে আমরা প্রকাশ করব। হ্যাবোধক বাক্য, দ্যাট ইজ অ্যাফিরমেটিভ সেন্টেন্স। নাবোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স। চলো দেখা যাক। অ্যাফিরমেটিভ, হ্যাবোধক বাক্য। নেগেটিভ, নাবোধক বাক্য। আর কি ধরনের সেন্টেন্স, এটা এখানে আমরা বের করব। নাম্বার 1, ইউ আর হ্যাপি, তুমি সুখী। হ্যাবোধক বাক্য। নাবোধক বাক্য কি হবে? ইউ আর নট হ্যাপি। এটা কোন কোন প্রকারের বাক্য? অ্যাসার্টিভ, বিবৃতিমূলক বাক্য। নাম্বার 2, আর ইউ হ্যাপি, তুমি কি সুখী। হ্যাবোধক বাক্য। নেগেটিভ কি হবে? আর নট ইউ হ্যাপি, তুমি কি সুখী নও। কি ধরনের বাক্য? ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক। নাম্বার 3, বি হ্যাপি, সুখী হও। হ্যাবোধক বাক্য। নেগেটিভ কি হবে? ডু নট বি হ্যাপি, সুখী হইও না। কি ধরনের বাক্য? ইম্পারেটিভ, আদেশ উপদেশ অনুরোধমূলক বাক্য। নাম্বার 4, হাউ হ্যাপি ইউ আর। হ্যাবোধক বাক্য। নেগেটিভ কি হবে? হাউ নট হ্যাপি ইউ আর। বাক্যের প্রকার কি? এক্সক্লামেটরি, বিস্ময়সূচক বাক্য। নাম্বার 5, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। হ্যাবোধক বাক্য। নেগেটিভ কি হবে? মে ইউ নট বি হ্যাপি, তুমি সুখী হইও না। কি ধরনের বাক্য? অপটেটিভ, ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। তাহলে দেখো, সেম আইডিয়া, একই ধরনের ধারণা প্লাস ডিফারেন্ট পারপোজ প্লাস ডিফারেন্ট টাইপস of sentences, both in affirmative, হ্যাঁবাচক and
নেগেটিভ নাবাচক সেন্টেন্সেস। আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু ইংলিশ গ্রামার একাডেমি।